আজ থেকে প্রায় ১২০৮ দিন আগে ব্রাজিল তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে। সম্ভবত গত ২ দশকের সবচেয়ে পরিপূর্ণ দল নিয়ে তারা বিশ্বকাপের স্বপ্ন দেখছিল। সেই ম্যাচে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সেই ঐতিহাসিক রেকর্ডকে স্পর্শ করেন নেইমার জুনিয়র, তাও একটা দুর্দান্ত গোলের মাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত কোচের খুব বাজে ট্যাকটিক্স এবং প্লেয়ারদের কাছ থেকে শেষ মুহূর্তে ভালো পারফরমেন্স না পাওয়া, সব দিক দিয়েই ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ব্রাজিলকে হারের মুখ দেখতে হয়। ক্রোয়েশিয়া ওই ম্যাচে ব্রাজিলকে মিডফিল্ডেই মাত দিয়েছিল, আর ব্রাজিল এই ১২০৮ দিন পর নতুন রূপে এর প্রতিশোধ নেবে এরকমটা ভাবছিলেন ফুটবল ফ্যানরা। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরি সমস্যা, টিমের বর্তমান পারফরমেন্স কিংবা কোচের ট্যাকটিক্যাল ফ্লো সব মিলিয়ে ব্রাজিলের অবস্থা বর্তমানে যাচ্ছে তাই। এই জন্য ক্রোয়েশিয়া বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচে ব্রাজিল তাদের দুর্বলতম একাদশগুলোর একটি নিয়ে মাঠে নামতে চলেছে। আজকের ভিডিওতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল জয়ের কতটুকু সম্ভাবনা রয়েছে এবং এর লাইন আপ নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সম্ভবত ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে জেনারেশনকে আমরা প্রত্যক্ষ করছি। এই জেনারেশনের প্রিভিয়াস জেনারেশনের সাথে উইন পার্সেন্টেজের এই লিস্ট আপনি দেখতে পারেন। এই জেনারেশন এমন একটা জেনারেশন যেখানে এমন কোনো তারকা নেই যাকে আপনি ফুটবলে ব্রাজিলিয়ান সেই তকমাটা দিতে পারেন। এমন কোনো তারকা নেই যে ইতিমধ্যে সুপ্রতিষ্ঠিত, এমন কোনো তারকা নেই যার জন্য একটা প্লেয়ারের জন্য সমগ্র ফুটবল ফ্যানরা একযোগে বলতে পারেন এই আমাদের বিশ্বকাপ এনে দেবে। এটা একটা এমন দল যে দলের পারফরমেন্স, স্ট্যাটিস্টিক্স সব কিছুই অন্যান্য যে কোনো ব্রাজিল দলের থেকে অনেক পিছিয়ে। এমনকি এমন কিছু দল যে দলে মাত্র একজন বা দুজন তারকা ছিলেন সেই সকল দল থেকে অনেক পিছিয়ে। অপর দিক দিয়ে ক্রোয়েশিয়ার বর্তমান দলটা হচ্ছে তাদের গোল্ডেন জেনারেশন। এই গোল্ডেন জেনারেশন তাদের শেষ দিকে চলে এসেছে, তবুও মদ্রিচের মতো লেজেন্ডরা এই দলের সাথে এখনও আছেন, তৈরি হচ্ছেন বাতুরিনার মতো দুর্দান্ত সব মিডফিল্ডার। ক্রোয়েশিয়া দলে রয়েছে দুর্দান্ত ট্যালেন্ট এবং তারা তাদের প্রথম ফ্রেন্ডলি ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে, যেখানে মোটামুটি ডমিনেটই করেছে দলটা। ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে হেরেছে, সেই ম্যাচে অনেক সমস্যা আমরা দেখতে পেয়েছি। এর অন্যতম বড় সমস্যা ছিল মিডফিল্ড কন্ট্রোল করতে না পারা, ডিফেন্সের সম্পূর্ণ নতুন লাইন থাকায় তাদের পারফরমেন্স অবশ্যই খুব বেশি আশানুরূপ হয়নি, এবং আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনাদের ব্যর্থতা। ওই ম্যাচে সাবস্টিটিউট হিসেবে খেলেছিলেন জোয়াও পেদ্রো, যিনি একটা জঘন্য ম্যাচ খেলেছেন, কিন্তু ওই ম্যাচে কয়েকজন প্লেয়ার খুবই ভালো খেলেছিলেন। তাদের মধ্যে লুইস এনরিকের নাম অবশ্যই বলতে হয়। নিশ্চিত তিনি জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এবং বিশ্বকাপে সুপার সাব হিসেবে তিনি যে ইম্প্যাক্টটা রাখতে পারবেন সেটা হয়তো আর কেউ রাখতে পারবে না, বিশেষ করে তার স্পিডের কারণে এবং দুর্দান্ত ড্রিবলিং অ্যাবিলিটির কারণে। তাছাড়া ওই ম্যাচে নজর কেড়েছিলেন দানিলো। ব্রাজিল তাদের ট্রেনিং সেশনগুলো সম্পন্ন করেছে, একাধিক ট্রেনিং সেশন হয়েছে। প্রথম ট্রেনিং সেশনে ভিনিসিয়াস জুনিয়র সামান্যতম কিছু ডিসকমফোর্টের কারণে তিনি খুব বেশি ট্রেনিং করেননি। দ্বিতীয় ট্রেনিং সেশনেও তিনি জাতীয় দলের হয়ে সম্পূর্ণরূপে ট্রেনিং করেননি। কিন্তু লাস্ট ট্রেনিং সেশনে ভিনিসিয়াস জুনিয়র যথেষ্ট কমফোর্টেবল ফিল করেছেন এবং কার্লো আনচেলত্তি তার প্রেস কনফারেন্সে কনফার্ম করেছেন যে ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে স্টার্ট করতে চলেছেন। যদিও আমার কাছে মনে হয় যদি ভিনিসিয়াসের কোনো ইঞ্জুরি ইস্যু থাকে তাকে এই ম্যাচে স্টার্ট না করানোই ভালো। ব্রাজিল তাদের অনুশীলনের যে একাদশটা ট্রাই করেছে সেখানে অনেক বেশি রোটেশন হয়েছে, তাই একজ্যাক্ট একাদশটা বলা অনেক কঠিন। তারপরেও একাদশ সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। গোলকিপার হিসেবে ম্যাক্সিমাম টাইম ব্যান্টকে স্টার্ট করা হয়েছিল এবং বাকি সময়টুকু এডারসনকে সুযোগ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে লাস্ট ম্যাচে এডারসনের পারফরমেন্সের পর যখন একটা পারফরমেন্স ছিল, বিশেষ করে প্রথম গোলটাতে তার আউটিং ছিল খুবই বাজে। একজন গোলকিপার হিসেবে যখন এমবাপের মতো প্লেয়ার আপনার সামনে থাকবে, আপনার দায়িত্ব থাকবে আপনার শরীরটাকে স্ট্রেচ করে সবচেয়ে বেশি জায়গা কভার করার চেষ্টা করা। এবং এডারসনকে আমরা বারবার আউটিংয়ের সমস্যা দেখতে পেয়েছি, সেটা ২১ কোপা আমেরিকা হোক বা অন্য কোনো ম্যাচেও। সে অনেকটা দাঁড়িয়ে হাত তুলে বসে থাকে জাস্ট। আর দ্বিতীয় গোলটাতে খুব বেশি তার কিছু করার ছিল না। তাছাড়াও তার বল ডিস্ট্রিবিউশন অন্যান্য দিক দিয়ে খুব বাজে একটা ম্যাচ খেলেছে এবং বোঝাই যাচ্ছে তার কেরিয়ারের সেদিকে সে চলে এসেছে। তাই সেক্ষেত্রে ব্যান্তকে সুযোগ দেওয়া হয় কিনা সেটা কিন্তু দেখার বিষয়। ডিফেন্সের ক্ষেত্রে লেফট ব্যাকের ক্ষেত্রে ডগলাস সান্তোস রীতিমতো নিশ্চিত হয়ে গেছেন, দুর্দান্ত পারফর্ম করেছেন, রেগুলার পারফর্ম করেছেন এবং সম্ভবত বিশ্বকাপের লেফট ব্যাক হিসেবে তিনি স্টার্ট করতে চলেছেন। ব্রাজিলের সেন্টার ডিফেন্সে ব্যাক করেছেন মার্কিনোস, তার সাথে হয়তো জুড়ি দেখা যাবে লিও পেরেরার। এখানে লিও পেরেরাকে রাখার মূল কারণটা হচ্ছে বল ডিস্ট্রিবিউশন। তাছাড়াও এই পজিশনে ব্রেমারকেও ট্রাই করানো হয়েছে কিছু সময়ের জন্য। মার্কিনোসের ব্যাক করার ব্যাপারটা কিন্তু ব্রাজিলের ডিফেন্সকে যথেষ্ট শক্তি দিবে, এক্সপিরিয়েন্স দিবে। তার উপর কার্লো আনচেলত্তি কিন্তু তার ব্যাক করার ব্যাপারটি নিশ্চিত করেছেন। রাইট ব্যাকের ক্ষেত্রে ব্রাজিলের ক্ষেত্রে যেহেতু ওয়েসলি ইনজুর্ড হয়ে গেছে, এই মুহূর্তে এই পজিশনে কোনো সাবস্টিটিউট প্ল্যান নেই। তাই কার্লো আনচেলত্তিকে হয় দানিলোকে স্টার্ট করাতে হবে অথবা ইভানেসকে, এবং ট্রেনিংয়ে তিনি দুইজনকে ট্রাই করেছেন। তবে সম্ভবত তিনি ইভানেসকে ট্রাই করাবেন, তাকে বিশ্বকাপে নিয়ে যাবেন কিনা সেটা সম্পর্কে ভালো ধারণা নিতে, বিকজ দানিলোর জায়গা তিনি নিশ্চিত করে দিয়েছেন। এবং এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার, তিনি যে কথাটা বলছিলেন যে 100% ফিট না হলে কোনো প্লেয়ারকে তিনি নেবেন না, দানিলোর ক্ষেত্রে তিনি বলেছেন যে সবসময় ফিটনেসই মূল কথা না। তিনি দানিলোর ক্ষেত্রে যে ব্যাপারগুলো বলেছেন যে তারকে আমার ভালো লাগে, তার কোয়ালিটি অফ দ্য পিচ কিংবা অন দ্য পিচ সব কিছু ব্রাজিল জাতীয় দলকে হেল্প করতে পারে, সে মাল্টিপল পজিশনে খেলতে পারে, এই সব কিছু। অথচ এই দানিলো এই সম্পূর্ণ বছরে মাত্র 5টার মতো ম্যাচ খেলেছে, বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটায় এবং সে নিজেও জানে তার কেরিয়ার শেষ দিকে চলে আসছে। সো এইখানে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে নেইমারের জাতীয় দলে না থাকার মূল কারণটা শুধুমাত্র ফিজিক্যাল না, সেটা টেকটিক্যাল এবং কোচের নিজস্ব পছন্দ এখানে অনেক বড় ভূমিকা রাখছে। আমাদের এটা বুঝতে হবে।
1994 বিশ্বকাপের রোমারিওকে 98 বিশ্বকাপে রাখা হয়নি, কেননা ব্রাজিল রোনালদোকে পেয়ে গিয়েছিল। 2002 বিশ্বকাপেও তাকে রাখা হয়নি। ঠিক একইভাবে 2010 সালে রোনালদিনোকে জায়গা দেওয়া হয়নি, ঠিক একইভাবে 2014 সালে রিকার্ডো কাকাকেও জায়গা দেওয়া হয়নি। সো এই ট্রেন্ডটা কিন্তু অনেক বছর ধরে চলে এসেছে। কোনো একজন স্পেসিফিক তারকা যখন স্টার হয়ে ওঠেন, তখন আর পুরাতন তারকাদের থেকে ব্রাজিল অনেকটা দৃষ্টি হারিয়ে ফেলে। ব্রাজিলের মিডফিল্ড কিন্তু এই ম্যাচে পৃথিবীর সবচেয়ে সেরা মিডফিল্ডগুলোর একটি মুখোমুখি হতে চলেছে যদি লুকা মডরিচ স্টার্ট করেন। সেক্ষেত্রে ক্যাসেমিরোর সাথে দানিলোকে স্টার্ট করতে দেখা যেতে পারে। লাস্ট ম্যাচে সে কিন্তু ভালো ম্যাচ খেলেছে, তার উপর তাকে কিন্তু 2030 বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তি যথেষ্ট নজরে রাখছেন। আন্দ্রে সান্তোস গত ম্যাচটা মোটামুটি খেলেছে, খুব ভালো না, খুব ভালো বাজেও না। অপরদিক দিয়ে ক্যাসেমিরোর ক্ষেত্রে সে তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ম্যাচগুলোর একটি লাস্ট ম্যাচে খেলেছে। দুর্দান্ত ছিল অ্যাটাকিং, ডিফেন্স সব দিক দিয়ে চিন্তা করলে ক্যাসেমিরো না থাকলে ব্রাজিল আরও বেশি গোল হজম করত। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ে স্টার্ট করবেন, রাইট উইংয়ে লুইস এনরিকে স্টার্ট করবেন এবং মাঝখানে কুনহাকে স্টার্ট করানো হচ্ছে এবং নাম্বার 9 হিসেবে জোয়া পেদ্রোকে স্টার্ট করানো হচ্ছে। তো এখান থেকে অনেকটা ধারণা পাওয়া যাবে জোয়া পেদ্রো জাতীয় দলের হয় এখন কিন্তু কিছুই করতে পারেনি, লিটারালি খুবই বাজে ম্যাচ খেলেছে। কুনহার পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল, সে রেগুলার পারফর্ম করে, খুব ভালো না খুব বাজেও না, একটা নির্দিষ্ট লেভেল সে সবসময় মেনটেন করার চেষ্টা করে এবং খুবই হার্ডওয়ার্কিং একজন প্লেয়ার। লুইস এনরিকে স্টার্ট করার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ব্রাজিল জাতীয় দলের হয় যখনই সে স্টার্ট করেছে সে খুব ভালো কিছু করেনি, কিন্তু যখন সে সাবস্টিটিউট হিসেবে খেলেছে সেখানে কিন্তু পুরো ম্যাচের কিন্তু রূপটাই পাল্টে দিয়েছে। সো তাকে কিন্তু সুপার সাব হিসেবে ব্যবহার করার ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে। এই দুই দলের হেড টু হেডের দিকে তাকালে দেখতে পাবো এই দুই দল মোট 5টা ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে 3টা জয় রয়েছে ব্রাজিলের, 1টা হার রয়েছে যেটা ছিল কাতার বিশ্বকাপের এবং 1টা ড্রয় রয়েছে। দেখুন ক্রোয়েশিয়া দলটা কিন্তু অনেক বেশি কনসিস্টেন্ট একটা দল। এই দলটা নিজেদের ফরমেশনকে খুব ভালোভাবে আঁকড়ে ধরতে পারে। তাদের কোচ জ্লাটকো ডালিচ দীর্ঘ সময় ধরে এই দলের সাথে আছেন, তিনি দলকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন। সো দল সম্পর্কে ভালো ধারণা তারা আছে। তবে ইনজুরির কারণে ক্রোয়েশিয়া কিন্তু অনেক কি প্লেয়ারকে মিস করতে চলেছে, যার মধ্যে জস্কো গাভার্দিওল রয়েছেন, কোভাসিচ রয়েছেন। লাস্ট কয়েক বছরে যদি তাদের আমরা রেকর্ডের দিকে তাকাই, 9 ম্যাচের মধ্যে 8 ম্যাচে যারা জিতে নিয়েছে। সো দুর্দান্ত ফর্মে আছে তারা। এর মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রামারিচ, তিনি ছিলেন দলের টপ স্কোরার। ক্রোয়েশিয়া দলটা কেমন হতে চলেছে, আমরা কলম্বিয়া ম্যাচে কিন্তু লুকা মডরিচকে স্টার্ট করতে দেখতে পাইনি, এছাড়াও ক্রামারিচের মতো প্লেয়ারদের কিন্তু স্টার্ট করানো হয়নি। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে হয়তো তারা তাদের পূর্ণ শক্তির একাদশ নিয়ে খেলার চেষ্টা করবে, সেক্ষেত্রে লুকা মডরিচকে মিডফিল্ডে স্টার্ট করা হবে এরকমটা আমরা ধারণা করছি। দেখুন গত ম্যাচে তাদের একাদশটা অনেকটা এরকম ছিল, গোলকিপার হিসেবে লিভাকোভিচ ছিলেন, তাছাড়া তারা 5 ডিফেন্সের একটা ফরমেশন তৈরি করার চেষ্টা করে, যেখানে 3 জন সেন্ট্রাল ডিফেন্ডার থাকবেন এবং 2 জন এমন প্লেয়ার থাকবেন যারা আক্রমণ এবং ডিফেন্স দুই দিক দিয়ে কিন্তু হেল্পফুল হবেন। সো সেক্ষেত্রে পেরিসিসকে স্টার্ট করানো হয়েছিল, তার সাথে পাসালিচকে স্টার্ট করানো হয়েছিল উইঙ্গার হিসেবে। 3 জন যে প্লেয়ার সেন্ট্রাল ডিফেন্সকে আঁকড়ে ধরেন তাদের মধ্যে ছিলেন পংগ্রাসিচ, ভাস্কোভিচ এবং আর্লিচ। এবং আক্রমণ ভাগে তারা অনেক বেশি মিডফিল্ড ডোমিনেট করার চেষ্টা করে। সেই ম্যাচে তারা ভ্লাসিচ, সুচিস, মোর এবং পাসালিচ এই 4 জনকে ইউজ করার চেষ্টা করেছিল এবং আক্রমণ ভাগে ম্যাটানোভিচকে ইউজ করার চেষ্টা করা হয়েছিল। এই ম্যাচে লুকা মডরিচকে আমরা দেখতে পেতে পারি, যিনি স্টার্ট করবেন হয়তো শুরুর দিক থেকেই। কলম্বিয়া ম্যাচে কিন্তু তিনি সেকেন্ড হাফে স্টার্ট করেছিলেন। তাছাড়াও এই দলের মধ্যে কিন্তু অনেক কি প্লেয়ার রয়েছে যারা ব্রাজিলকে বিপদে ফেলতে পারে। বায়ার্ন মিউনিখের স্টানিসিচ কিংবা হফেনহাইমের ক্রামাসিচ, এই 2জন প্লেয়ারের দিকেও দৃষ্টি দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মিডফিল্ডে তাদের একজন নতুন লুকা মডরিচ তৈরি হচ্ছে, মার্টিন বাতুরিনা। দুর্দান্ত একজন প্লেয়ার, তার খেলা দেখতে আসলে দৃষ্টিনন্দন লাগে। ব্রাজিলের বিপক্ষে এই তরুণ তারকাকে সুযোগ দেওয়া হয় কিনা সেদিকে কিন্তু দৃষ্টি দিতে হবে। এই ম্যাচে কি ব্যাটার্সগুলো হতে চলেছে মূলত মিডফিল্ডে। ক্যাসেমিরোর সাথে মডরিচ এন্ড কোম্পানির যে লড়াইটা মিডফিল্ডে হবে সেটা এই ম্যাচের রেজাল্ট নির্ধারণ করবে। দেখুন কাতার বিশ্বকাপে ব্রাজিল কিন্তু ম্যাচটা মিডফিল্ডে হেরেছিল। মিডফিল্ডে ব্রাজিলকে পুরো জ্যাম করে দিয়েছিল দলটা, নিউমেরিক্যাল সুপ্রিমেসি হোক কিংবা মার্কিংয়ের দিক দিয়ে ব্রাজিলের মিডফিল্ডটা একদম অকেজ হয়ে গিয়েছিল। এই ম্যাচেও সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাছাড়াও কি ব্যাটেলের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে তাদের যে ফুলব্যাকস আছে তাদের লড়াই কিন্তু খুব ভালো একটা লড়াই হতে পারে। ওভারঅল এই ম্যাচে ব্রাজিলের ট্যাকটিক্স কেমন হবে সেটা কার্লো আনচেলত্তি ইতিমধ্যে বলে দিয়েছেন। তিনি তার ট্যাকটিক্সে কোনো পরিবর্তন করছেন না। অনেকেই বলছেন না কার্লো আনচেলত্তি পরিবর্তন করে দেবেন দলকে, এই ম্যাচে সেম ট্যাকটিক্স অবলম্বন করবেন তিনি। 4 জন অ্যাটাকার থাকবে, ব্রাজিল তাদের অ্যাটাকিং ফুটবলটাই খেলবে, মিডফিল্ডে খুব বেশি গুরুত্ব তিনি দেবেন না, এভরিথিং ইজ সেম। কারণ আনচেলত্তি একটা ব্যাপার ক্লিয়ারলি বলেছেন যে দলগুলো গোল কম হজম করবে তারাই এই বিশ্বকাপ জিতবে, যে দলগুলো গোল বেশি করবে তারাই বিশ্বকাপ জিতবে না। সো এখান থেকে প্রিটি ক্লিয়ার, 26 বিশ্বকাপে ব্রাজিল খুবই বেশি ডিফেন্সিভ একটা দল হিসেবে খেলতে চলেছে। আক্রমণ ভাগে তারা মূলত কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেললেও খেলতে পারে এবং ডিফেন্সটাই তাদের মূল অস্ত্র। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে ব্রাজিলের যে দলটা, এই দলটার মূল শক্তিশালী জায়গাটা কিন্তু ডিফেন্সই। হেডার মিলিটাও, গ্যাব্রিয়েল মার্কিনেস এরা থাকলে ব্রাজিলের ডিফেন্স কিন্তু সবচেয়ে স্ট্রং পার্ট। ব্রাজিলের আক্রমণ ভাগ সেই রেজাল্টটা এনে দিতে পারবে না। সো তার ডিসিশনটা কিন্তু যথেষ্ট ভালো। যদিও প্রথমবার কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার এই প্রথমবার ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে এবং ব্রাজিলিয়ান ফ্যানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাকে নিয়ে, এবং প্রিটি ক্লিয়ার ব্রাজিলিয়ান ফ্যানরা কার্লো আনচেলত্তিকে নিয়ে খুশি নন। যতটুকু বোঝা যাচ্ছে সিবিএফ এই বিশ্বকাপ নিয়ে কার্লো আনচেলত্তির উপর খুব বেশি প্রেশার করবে না, কারণ সবাই জানে এই বিশ্বকাপে ব্রাজিলের তেমন কিছু ভালো করার সম্ভাবনা আপাতত নেই, যদি না কোনো খুব বেশি পরিবর্তন হয়ে যায় কিংবা বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্ত কিছু করে ফেলে। তাই কার্লো আনচেলত্তিকে 2030 বিশ্বকাপের জন্যই আপাতত সিবিএফ লম্বা রানের জন্য সাইন করার ব্যাপারে চিন্তাভাবনা করছে। এখনও কিন্তু তার চুক্তিটা কনফার্ম হয়নি এবং বিশ্বকাপে যদি ব্রাজিল একেবারে ফার্স্ট রাউন্ড থেকে বাদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সেই চুক্তিটা আর কিন্তু সামনে এগোবে না। কার্লো আনচেলত্তি ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে এনরিক, ড্যানিলো, এস্তেবাও এইসব প্লেয়ারের ব্যাপারে কথাবার্তা বলেছেন। এইসব প্লেয়াররা ব্রাজিলের ফিউচার,
আন্দ্রে সান্তোস, তাছাড়াও ব্রাজিলের অন্যান্য যে প্লেয়াররা রয়েছে তার মধ্যে কিন্তু প্রথমবারের মতো ম্যাথিউস পেরেরার ব্যাপারে তিনি কথাবার্তা বলেছেন, কাইও জর্জের ব্যাপারে কথা বলেছেন। প্রথমবারের মতো তিনি ম্যাথিউস পেরেরার ব্যাপারে এই জিনিসটা বলেছেন যে এই মিডফিল্ডারকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে, এতদিন ধরে পর্যবেক্ষণই করা হচ্ছে এবং সম্ভবত তাকে এই বিশ্বকাপে খুব বেশি কনসিডার না করলেও দীর্ঘমেয়াদে তার প্রতি কিন্তু দৃষ্টি থাকবে জাতীয় দলের। সো এই হচ্ছে অবস্থা। তাছাড়াও কুবিয়ানহো এই প্লেয়ারটার দিকেও কিন্তু জাতীয় দল 30 বিশ্বকাপের জন্য দৃষ্টি রাখছে। সো কার্লো আনচেলত্তিকে লম্বা রানে ব্রাজিল জাতীয় দলের প্রয়োজন, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তবে 26 বিশ্বকাপে কার্লো আনচেলত্তি আপাতত খুব বেশি আর ট্যাকটিক্সের দিকে দৃষ্টি দেবেন না। তিনি এটা বলে দিয়েছেন যে দানিলো বিশ্বকাপে যাচ্ছেন, তারপর তিনি এটা বলে দিয়েছেন যে বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষ ম্যাচ হোক, সবগুলো ম্যাচের একাদশ ইতিমধ্যে তিনি সিলেক্ট করে ফেলেছেন। সো দিন শেষে একটা কথাই আসে, ক্রোয়েশিয়ার বিপক্ষে কি ব্রাজিল ভালো কিছু করতে পারবে? বেশিরভাগ ওয়েবসাইট যে জিনিসটা বলছে এই ম্যাচটা ড্র হতে চলেছে 1-1-এ। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখানে ভিনিসিয়াস জুনিয়রের খেলার উপর অনেক কিছু নির্ভর করে। যদি তিনি না খেলে মার্তিনেল্লি খেলে তাহলে খুব বেশি আমার মনে হয় না ব্রাজিল এই ম্যাচে সুযোগ আছে। ভিনিসিয়াস যদি ভালো খেলে তাহলে এই ম্যাচে ব্রাজিলের কিন্তু জয়ের সুযোগ থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রেও ম্যাচটা খুবই লো স্কোরিং ম্যাচ হতে পারে, 1-0 বা ওই জাতীয় কিছু একটা। ওভারঅল ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ফ্রান্স কিন্তু বিশ্বের সেরা দলগুলোর একটি, তারা কিন্তু মৌরিতানিয়া কিংবা গুয়াতেমালা নয়। সো এই দলটার বিপক্ষে 2-1 গোলে হারাও কিন্তু খুব ভালো একটা অর্জন। যেহেতু শেষ পর্যন্ত ব্রাজিল 10 জনের ফ্রান্সের বিপক্ষে খেলেছিল, সো এই সমালোচনা কিন্তু স্বাভাবিক। কিন্তু ওভারঅল চিন্তা করলে ফ্রান্স কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটা, সম্ভবত এই দলটার ব্রেঞ্চ হচ্ছে সবচেয়ে শক্তিশালী। সো এটা আপনাকে বুঝতেই হবে। তারপর আমার মনে হয় এই ম্যাচটা ড্রয়ের দিকে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সো আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, আর পরবর্তীতে কোনটা বেশি দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।